প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ পাল্টা মার দেওয়া শুরু করলে গৃহযুদ্ধ অত্যাসন্ন। 11 মাস হয়ে গেল, দেশে কোনো শৃঙ্খলা নেই। গৃহযুদ্ধ যদি বলেন, গৃহযুদ্ধ এক প্রকার শুরু হয়ে গেছে। এই মতটাই গৃহযুদ্ধ। একটি গোষ্ঠী সমানে তাণ্ডব করে যাচ্ছে। আওয়ামী লীগ ছাড়া যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে বাংলাদেশে আছে, বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ দেখলে অত্যাচার, আওয়ামী লীগ দেখলে নির্যাতন। আজকে কেউ জানেন যে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য কোনো বাড়িতে আছেন? আওয়ামী লীগের কোন সংসদ সদস্য তাদের নিজ বাড়িতে এই মুহূর্তে নেই। কোন বাড়িতে আছেন যদি কেউ জানে, এই বিরোধী শক্তিটি, আওয়ামী লীগ বিরোধী শক্তিটি, বিএনপি, জামাত, এনসিপি, তাহলে তার আর রক্ষা নাই। সেখানে মব সৃষ্টি হবে, মব সৃষ্টি হয়ে পুলিশ ডাকা হবে, পুলিশ ডেকে সেই সংসদ সদস্যকে গ্রেফতার করা হবে। কিন্তু অন্য কোনো জনপ্রতিনিধির ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এই যে তাণ্ডবটি চলছে এবং আওয়ামী লীগ যে পড়ে পড়ে মার খাচ্ছে, এই মার খাওয়াটা যদি বন্ধ হয়, যদি রিভার্স হয়, তখন কি হবে? আমি সর্বশেষ গণমাধ্যমে দেখলাম যে গত পরশু রোববারে মিরপুরের একটা ঘটনা। এক বাসায় মিরপুরের ছাত্রদলের কয়েকজন নেতা ঢুকে, শ্রমিক লীগ করতেন এক ভদ্রলোক, তার বাসায় ঢুকে চাঁদা দাবি করেছে 20 লক্ষ টাকা। যে তুই আওয়ামী লীগ করিস, চাঁদা দে, না হলে তোকে পুলিশে ধরিয়ে দেব। এই চলছে সারা বাংলাদেশে। চাঁদা দিয়ে রক্ষা পাচ্ছে, কেউ পালিয়ে যাচ্ছে, কেউ ধরা পড়ছে। আওয়ামী লীগ মানে কি স্বাধীনতা বিরোধী? আওয়ামী লীগ মানে কি মুক্তিযুদ্ধ বিরোধী? আওয়ামী লীগ মনে হয় যুদ্ধে হেরে গেছে, পরাজিত শক্তি। আর এই যে বিএনপি, জামাত, এনসিপি, তারা বিজয়ী শক্তি। পরাজিত শক্তিকে যেখানেই পাবে সেখানেই মার হবে, এই নীতিতে চলছে। কিন্তু ভাই, যারা মার দিচ্ছেন তারা কি একবারও খেয়াল করেছেন, চিন্তা করেছেন যে আওয়ামী লীগ তো এই দেশ থেকে চলে যায়নি? আমি বারবার বলি, এর আগেও বলেছি, কতজন চলে গেছে? সর্বোচ্চ 40,000, 45,000 বা 50,000 নেতাকর্মী, কেন্দ্রীয় নেতাকর্মী, জেলা নেতাকর্মী, উপজেলা নেতাকর্মী, 45-50,000 হয়তো দেশের বাইরে চলে গেছে। বেশিরভাগই ভারতে আশ্রয় নিয়ে আছে। এবং যারা আরো বড় নেতা গোতা, যাদের আরো পয়সা কড়ি আছে, যারা বিদেশে আগে থেকেই ক্ষমতায় থাকতে মন্ত্রী ছিলেন, বাংলাদেশে ক্ষমতায় থাকতে আয়েশি জীবন গড়েছে, তারা হয়তো আরো দূর দূরান্তে পালিয়ে গেছে। ইউরোপের দেশগুলোতে আছে, আমেরিকা, কানাডায় আছে। কিন্তু বেশিরভাগ আওয়ামী লীগের এই মুহূর্তে বাংলাদেশে আছে। এরা যদি ঘুরে দাঁড়ায়, গৃহযুদ্ধ আমরা দীর্ঘদিন ধরে বলছি না? একদম গৃহযুদ্ধ অত্যাসন্ন। কিছু কিছু আলামত কিন্তু তাই বলছে। এই যে গতকালকে এমন একটা ঘটনা ঘটেছে, খুব ছোট্ট ঘটনা। বাংলাদেশের একটা উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে ছাত্রলীগের থানা ঘেরাও। যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। ঘটনাটি কোথাকার? মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রেপ্তার হওয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা। সোমবার, গতকাল সন্ধ্যার পর থানা চত্বরে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল 5টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন বাকা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক, সাটুরিয়া সদর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় থানা ঘেরাও করেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও পরিবারের সদস্য সহ 40 থেকে 50 জন। এটি বাংলাদেশের একটি উপজেলার ঘটনা। আওয়ামী লীগের নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে তাদের অনুসারীরা, তাদেরই পরিবারের সদস্যরা মানিকগঞ্জের সাটুরিয়া থানা ঘেরাও করেছে। আগামীকালকে যে বাংলাদেশ ঘেরাও করবে না, আওয়ামী লীগের লোকজনের
মার খেতে খেতে দেয়ালে পিঠ ঠেকে যাবার উপক্রম ইতিমধ্যে হয়ে গেছে। তারা যে ঘুরে দাঁড়াবে না, ঘুরে দাঁড়িয়ে আপনাদের পাল্টা মার দেবে না, আপনাদের সহ অবস্থান তো সহ্য হচ্ছে না। অত্যাচার নির্যাতন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আপনারা তো সরকারের বাইরে ছিলেন, এখনো সরকারের বাইরে আছেন, তারপরেও তাণ্ডব করছেন। সরকারের বাইরে ছিলেন, আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, জামাতের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, জেলে থেকেছেন, পালিয়ে থেকেছেন। কিন্তু এখন যা হচ্ছে এটি কিন্তু ভয়ঙ্কর, ভয়ানক। মবের নামে যা কিছু হচ্ছে সেটি ভয়ানক। এটি কিন্তু খুব বেশি দিন চলবে না। ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীর দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজকে তারা যদি ঘুরে দাঁড়ায়, এই মানিকগঞ্জ সাটুরিয়া থানার মতো সারা দেশকে কেন্দ্র করে যদি ঘুরে দাঁড়ায়, তারা বাংলাদেশেই আছে, বারবার বলছি। এবং গোপনে যেভাবে আওয়ামী লীগের বড় নেতা কর্মীরা, বড় নেতারা দেশ ছেড়ে চলে গেছে, তারা যদি গোপনে দেশের ভিতরে ঢুকে সংগঠিত করে ঘুরে দাঁড়ায়, তাহলে কি হবে? তাহলে ৭১-এর আরেকটা যুদ্ধ শুরু হয়ে যাবে। এবং গৃহযুদ্ধ আমরা যে বলছি না, অবস্থা কিন্তু সেদিকেই যাচ্ছে, দেশ কিন্তু সেদিকেই যাচ্ছে। হাজার বলেও হাজার আলাপ করে লাভ হবে না। বিএনপি, জামাত, এনসিপি তারা তাদের নীতিতেই চলবে। এখন আওয়ামী লীগের বাঁচতে হলে কি করতে হবে? বাঁচতে হলে প্রতিরোধ করতে হবে। এখন যে মব হচ্ছে, মবের বিরুদ্ধে পাল্টা মব করতে হবে। এছাড়া আওয়ামী লীগ এই দেশে বাঁচতে পারবে না, সুস্থভাবে স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না। অবস্থা কিন্তু তেমনই। প্রতিরোধ ছাড়া কোনো উপায় নেই। এবং পাল্টা প্রতিরোধ যদি হয়, বাংলাদেশ একটা গৃহযুদ্ধ বলছি, সেই গৃহযুদ্ধে পতিত হবে। এবং সেই চূড়ান্ত বিচারে হয়তো সেটাই হবে। কারণ মব থামছে না। বাকি তিন বাহিনী বলতে বিএনপি, জামাত, এনসিপির, আওয়ামী লীগ মার খাচ্ছে, কোথাও প্রতিরোধ করছে। এবং সামনের দিনগুলোতে আরো বেশি প্রতিরোধ হবে। এবং সেই গৃহযুদ্ধই হয়তো আমাদেরকে দেখতে হবে। দেখার জন্যই আমরা হয়তো মানসিকভাবে আমাদের প্রস্তুত হতে হবে। মনে করতে হবে এটি স্বাভাবিক। অবস্থা সেদিকেই যাচ্ছে। এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে কি হয়। সামনে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের ভাগ্যে খুব ভালো কিছু নেই, খুব খারাপ কিছু আছে। এমনকি বারবার আমি বলি, এই যে ইউনূস সরকার চলে যায়, যদি বাংলাদেশের ইতিহাসে এমন অন্তর্বর্তী সরকার, এত অজনপ্রিয় সরকার আর নেই। এই সরকারের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। এই সরকার শেষ পর্যন্ত যখন মানুষ বিরুদ্ধাচরণ করতে করতে একটা পর্যায়ে হয়তো একটা নির্বাচন দিয়ে নিরাপদে চলে যেতে চাইবে। দিয়ে চলে গেলেও যে সরকারটি আসবে, সেই সরকারটি বাংলাদেশে স্বাভাবিকভাবে চালাতে পারবে না। বারবার বলছি, অসম্ভব। বাংলাদেশে যে একটা ঐক্য, বাংলাদেশে যে একটা সহ অবস্থান, জামাতের সাথে আওয়ামী লীগের লোকজন মিশেছে। আজকে জামাতের লোকজন আওয়ামী লীগের সাথে যা করছে তা ভয়ঙ্কর, ভয়ানক। এগুলো আসলে সংঘর্ষ দিয়েই সংঘর্ষ শেষ হবে। 5 অগাস্ট 2024 জুলাই যে ঘটনাগুলো ঘটেছিল, সেগুলো আবারও একটি সহিংসতা দিয়ে এর অবসান হবে। এছাড়া আর কোনো উপায় দেখা যাচ্ছে না। এখন দেখার বিষয় সামনে কি হয়, আমরা সেটি দেখব, সেই অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিশ্চয়ই আমাদের সবার মনে আছে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময়, নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা আসতে পারে, এরকম একটা আতঙ্ক, আশঙ্কা সবার মধ্যেই ছিল। এবং সেই নিষেধাজ্ঞাটি পরোক্ষভাবেও আরোপ করা হতে পারে এমন ধারণাও অনেকের ছিল। অর্থাৎ বাংলাদেশ থেকে প্রতি বছর যে 50 থেকে 55 বিলিয়ন ডলারের পণ্য বিদেশে রপ্তানি হয়, গার্মেন্টস পণ্য, তার মধ্যে যুক্তরাষ্ট্রই এককভাবে 10 বিলিয়ন ডলারের গার্মেন্টস পণ্য বাংলাদেশ থেকে আমদানি করে। তো শুধুমাত্র গার্মেন্টস পণ্য নেওয়ার ক্ষেত্রে যদি তারা নিষেধাজ্ঞা দিয়ে থাকে বা বন্ধ করে থাকে, সেটি একটা চরম চাপের মুখে পড়বে বাংলাদেশ। এখন ঘুরে ফিরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় এই ধরনের একটি চাপ দেওয়া হচ্ছে কিনা বিশেষ কোনো উদ্দেশ্যে, যদিও আমরা সবাই জানি যে যুক্তরাষ্ট্রের যে 37% শুল্ক বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে
আরোপ করা হয়েছে। এই ধরনের শুল্ক পৃথিবীর প্রায় 70টি দেশের উপরে আরোপ করা হয়েছে। এটি রেসিপ্রোকাল ট্যারিফ, অর্থাৎ যেই দেশের উপরে পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক যে পরিমাণ আরোপ করা আছে একেবারে হিসেব করে দ্বিগুণ করা হয়েছে। এই কথাগুলি এ কারণে বলছি যে 37% শুল্ক যদি আরোপ করা হয়, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি যায় গার্মেন্টস পণ্য, তো গার্মেন্টস পণ্য যাওয়া বন্ধ হয়ে যাবে। এই পরিমাণ শুল্ক দিয়ে তো কোনো ব্যবসায়ী যুক্তরাষ্ট্রের বাজারে তার পণ্য রপ্তানি করে টিকে থাকতে পারবে না, এবং বাংলাদেশেও নিঃসন্দেহে চরম হুমকির মুখে পড়বে। 3 মাস আগে যখন এই ট্যারিফটি আরোপ করা হলো, পৃথিবীর অন্যান্য সরকারের মতন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারও আবেদন জানিয়েছিল 3 মাসের জন্য স্থগিত রাখতে। 3 মাস পর এসে ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছেন, শুল্ক কমিয়েছেন এই কদিনের দর কষাকষিতে মাত্র 2%। কি এর পেছনের উদ্দেশ্য? এবং যতটা জানা গেছে যে এই যে শুল্ক নিয়ে দর কষাকষি চলছে, কতটুকু আরোপ করা হবে বা হবে না, তার চেয়ে তারা এর সাথে যে শর্তগুলো জুড়ে দিচ্ছে সেগুলো আরো বেশি কঠিন, এবং এই শর্তগুলো মানা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, এমনটা অনেকে বলছেন। যেমন এই ধরনের শর্ত নাকি যুক্তরাষ্ট্র জুড়ে দিচ্ছে যে এমন কোন চুক্তি যদি হয়, বা চুক্তিতে যেসব খসড়া চুক্তিতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপরে নিষেধাজ্ঞা দেয় সেটাও বাংলাদেশকে অনুসরণ করতে হবে। অর্থাৎ সে যুক্তরাষ্ট্র ভারতের উপরে নিষেধাজ্ঞা দিল, ভারতের সঙ্গে কোনো সম্পর্ক বাংলাদেশ রাখতে পারবে না বাণিজ্যের ক্ষেত্রে। আবার যুক্তরাষ্ট্র যদি বিশেষ কোনো প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা দেয়, সেক্ষেত্রেও বাংলাদেশকে তা অনুসরণ করতে হবে একইভাবে। এবং এর সাথে সাথে যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করে, বাংলাদেশকেও ঠিক একইভাবে মানতে হবে। তার চেয়ে আরো বড় এবং চরম আপত্তিকর একটি শর্ত নাকি এই খসড়ায় জুড়ে দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে কোনো নির্দিষ্ট একটি দেশের সঙ্গে প্রতিরক্ষা ও সমরাস্ত্র বিষয়ক কোনো ইস্যুতে বাংলাদেশ জড়াতে পারবে না। এখন এই নির্দিষ্ট দেশ কোনটি? তার মানে যুক্তরাষ্ট্র নিশ্চয়ই চীনকে ইঙ্গিত করতে চাইছে, বা চীনের নাম সেখানে স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে কিনা, এই প্রশ্নের জবাব খোঁজা হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ে। বণিক বার্তা যদি বলছে যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে বলা হয়েছে যে না, চীনের নাম সেখানে উল্লেখ নেই। তবে একটি নির্দিষ্ট দেশ তো বলা হচ্ছে, নিশ্চয়ই চূড়ান্ত কোনো চুক্তি যখন হবে তখন তারা তো এটি ক্লিয়ার করবে। এখন আমরা জানি যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে সবসময় চীন এগিয়ে, চীনই সাধারণত অস্ত্র রপ্তানি করে আসছে বাংলাদেশে। এখন নতুন করে তুরস্কের বাজার খোঁজা হচ্ছে, তুরস্ক থেকে সমরাস্ত্র আনার বিষয়ে চিন্তাভাবনা চলছে সরকারের। রাশিয়ার সঙ্গেও বেশ কয়েকটি চুক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রের এই শর্ত মানতে হলে নিশ্চয়ই বাংলাদেশ আন্তর্জাতিকভাবে অনেক বড় বিপদের মধ্যে জড়িয়ে পড়বে, এটি বলার অপেক্ষা রাখে না। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি, সেটি পূরণের ক্ষেত্রে আরো অনেক পন্থা অবলম্বন করা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পক্ষ থেকে। যেমন তুলা আমদানির ক্ষেত্রে তারা একটি নির্দিষ্ট প্রস্তাব দিয়েছে, ফুড ড্রিঙ্ক আনা হবে সেখান থেকে বেশি করে। কিন্তু তার চেয়ে আরো একটি যে বড় বিষয়, সেটি হচ্ছে বোয়িং বিমান কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হবে, এমন আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। বাণিজ্য সচিব যেটি গণমাধ্যমকে বলছেন যে সরকারি ট্রেড বাড়ানোর জন্য আমরা ফ্যাসিলিটি দেব। আমাদের বিমান বহরের প্রায় সব এয়ারক্রাফট বোয়িং এর, আমরা সবাই জানি যে সম্ভবত 21টি এয়ারক্রাফটের মধ্যে 17টি সম্ভবত বোয়িং এর। তো সেক্ষেত্রে বিমান কিনা হবে বোয়িং এর, কিন্তু একটি বোয়িং 787-9 উড়োজাহাজের বর্তমান মূল্য প্রায় 3,000 কোটি টাকা। কয়টি বোয়িং নিয়ে আসবো? তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের বিমানের বহরের নতুন কোনো বিমান যুক্ত করার প্রয়োজন আছে কিনা। দ্বিতীয়ত কথা হচ্ছে
ফ্রান্স থেকে এয়ারবাস কেনার কথাবার্তা হচ্ছিল, এবং আমরা এও জানি কয়েকদিন আগে ফ্রান্সে যে একটি সম্মেলন অনুষ্ঠিত হলো, আন্তর্জাতিক সম্মেলন, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যাওয়ার কথা ছিল। তিনি সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন, কিন্তু ফ্রান্স সরকার শর্ত দিতে চেয়েছিল যে কেন সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ যদি করতে হয় তাহলে এই বিষয়ে কথা বলতে হবে। তো সে বিষয়ে আর এগোয়নি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ফ্রান্স যাত্রা স্থগিত করতে হলো। যুক্তরাষ্ট্রের বোয়িং এর প্রতিদ্বন্দ্বী যুক্তরাজ্য এবং ফ্রান্সের বা ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে আমরা বলতে পারি এয়ারবাস মূল প্রতিদ্বন্দ্বী। এখন এটি করতে গিয়েও আন্তর্জাতিকভাবে আমাদেরকে অনেক প্যাচের মধ্যে পড়ে যাওয়া লাগতে পারে। সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রধান উপদেষ্টাকে যে চিঠি দিয়েছেন সেটি আসলেই কার্যকর হয়ে গেল কি না, এমন প্রশ্নের জবাবে যেটি জানা গেছে না। যুক্তরাষ্ট্র তো 1 আগস্ট পর্যন্ত টাইম দিয়েছে যে 1 আগস্ট থেকে অটোমেটিক্যালি কার্যকর হবে, যদিও চূড়ান্ত বৈঠকটি এখনো পর্যন্ত হয়নি। এখন যে প্রশ্ন সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রেও কি এমন কঠিন সব শর্ত দিচ্ছে? যদি না দিয়ে থাকে, বাংলাদেশের ক্ষেত্রে যদি সবচেয়ে বেশি কঠিন শর্ত দিয়ে থাকে, উদ্দেশ্যটি কি? এবং সেই উদ্দেশ্য হাসিলের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি মসৃণ পথ তৈরি করে, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে, কতটা ঝুঁকির মধ্যে পড়বে, এবং অন্তর্বর্তী সরকার সেই পথে এগোবে কিনা, সেটি অবশ্যই অনেক বড় প্রশ্ন। তবে যেটুকু জানা গেছে, সরকার সাহস পাচ্ছে না এ ধরনের কোনো চুক্তি করতে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।